এভরিওয়ান, আজকে আমি কোনো ডেলি ব্লগ নয়, কোনো রান্নার নয়। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে একদম আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স। যখন আমার ডেলিভারির সময় এগিয়ে আসে তার আগে আমি এরকম ইউটিউবে প্রচুর ভিডিও সার্চ করেছি, দেখেছি যে যাতে ওটি এক্সপিরিয়েন্স পাওয়া যায়। কারণ এই প্রসেস দিয়ে যারা গেছো বা যারা যাচ্ছ তারা প্রত্যেকেই জানো যে এই সময় একটা মনের মধ্যে একটা অদ্ভুত টেনশন কাজ করে, একটা কীরকম একটা ধরপড়ানি লাগে যে কী হবে কী হবে। তো সেই কারণে আমরা অনেকেই এরকম সোশ্যাল মিডিয়ায় সার্চ করি, দেখি। তো সেটা আমিও করেছিলাম। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যাতে যারা উড বি মাদার, যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তারা যদি কখনো ইউটিউবে শেয়ার করো, যদি আমার ভিডিওটা তোমাদের কোনো হেল্পে আসে, যদি কোনো কাজে লাগে আমার এক্সপিরিয়েন্সটা, তো সেই কারণে আজকে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, আশা করি অনেকটা তোমাদের সাহায্য হবে। হ্যাঁ, আমার ডেট ছিল, মানে আমার 29 ডিসেম্বর আমার মেয়ে হয়। তো ডাক্তারের সাথে যেরকম কথা হয়েছিল, উনি লাস্ট ভিজিটে লিখে দিয়েছিলেন যে এরকম এত তারিখে। এখন তো ডক্টরেরা মোটামুটি জিজ্ঞাসা করে নেয় যে কবে তুমি করাতে চাও, কোন ডেটে করাতে চাও, কোন টাইমে করাতে চাও, এরকম। তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আমরা আমাদের মতো করে একটা ডেট ওনাকে জানিয়েছিলাম। তো সেটা উনি প্রেসক্রিপশানে লিখে দিয়েছিলেন কোন নার্সিংহোমে হবে। আমার হয়েছিল তেঘরিয়াতে স্পন্দন নার্সিংহোমে। তো সেটা আমরাই ওনাকে বলেছিলাম, উনি কিছু লিস্ট বলেছিলেন নার্সিংহোমের, সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে বলেছিলাম। তা সব কিছু রিটেন ছিল। তারপরে তোমার 29 ডিসেম্বর সেই দিনটা আসে, এবং তার আগের দিনকে যাবতীয় যা টেস্ট আমার হয়েছিল সব কিছু, তার সাথে আধার কার্ড ম্যান্ডেটারি, এগুলো সব সৈকত, মানে আমার হাজব্যান্ড, একটা ব্যাগেতে একদম সেপারেট করে গুছিয়ে নিয়ে নিয়েছিল। এরপরে সকালবেলায় উঠে মোটামুটি 8টা, আমার 10টার সময় ওটির টাইমিং ছিল। তা আমরা মোটামুটি 7:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার বাড়ি থেকে স্পন্দন যেতে 15 to 20 মিনিটস সময় লাগে। তো আমরা মোটামুটি 8টার মধ্যে পৌঁছে যাই ওখানে। তো ওখানে যখনই পৌঁছোই, প্রেসক্রিপশন রিসেপশনে দেওয়ার সাথে সাথেই ওরা আমাকে ভেতরে নিয়ে চলে যায়। ওদের নিচে একটা রুম ছিল, ওখানে ওরা নিয়ে চলে যায়। ওখানে নিয়ে গিয়ে ওরা আমাকে একটা জায়গায় বসায়, এবং বসানোর পরে প্রেসক্রিপশন দেখে, কিছু কিছু টেস্টের রিপোর্ট ওরা বের করে করে চেক করছিল। তারপরে ওরা আমাকে একটা বেডেতে শোয়ায়, এবং শোয়ানোর পর সেখানে আমার প্রেশার চেক করে। তারপরে বেবির যে হার্টবিট, যেটাতে একটা এরকম ছোটো পোর্টেবল আর কি থাকে, ওটাতে কী একটা নাম বলে, ওটা আমি ঠিক খেয়াল করতে পারছি না। তো ওইটাতে ওরা বেবির হার্টবিটটা শুনে নেয়। তো সেগুলো করে ঠরে নেওয়ার পরে ওরা আমাকে বলে যে আপনি এবার একটুখানি বসুন, কিছু ফর্মালিটি আছে, যেটা ফুলফিল হয়ে গেলে আপনাকে আমরা ওপরে বেডে নিয়ে যাব। তা আমি তো নিচে বসেছিলাম, আমার দিদি আমার সাথে ছিল, মানে ওই রুমটার ভেতর ছিল না, বাইরে ওয়েট করছিল। তা ওখানে আরও 1-2জন প্রেগনেন্ট মহিলা আসে, এবং ওদেরকেও সেমভাবে আমি দেখি ওরা সেই প্রসিডিওরগুলোই করছে। তারপরে হয়ে যাওয়ার পরে ওরা আমাকে বলে চলুন, আপনার প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আপনাকে ওপরে নিয়ে যাব। তো ওই রুমটা থেকে বের করে নিয়ে আমাকে লিফটের সামনে আনে, এবং তখন আমি কন্টিনিউয়াসলি সৈকতকে খুঁজছিলাম, সৈকত কোথায়, সৈকত কোথায়। তো ততক্ষণে সৈকতও চলে আসে। তারপরে ওরা আমাকে লিফটে করে ওপরে নিয়ে যায়, এবং ওদের যে নিয়ম আছে সেটা হচ্ছে যে তোমাকে হুইল চেয়ারে করেই যেতে হবে। মানে আমি বলেছিলাম আমি হেঁটে যাব, তখন বলেছে না, এটা আমাদের নিয়ম যে আপনাকে হুইল চেয়ারে করেই নিয়ে যেতে হবে। কারণ যেহেতু প্রেগনেন্সিতে মানে যদি হোঁচট খায় মানুষ, কি কিছু যদি মাথা ঘুরে যায়, ওরা কোনো রিস্ক নেবে না। তো সেই কারণে একদম হুইল চেয়ারে করে ওরা আমাকে ওপরে নিয়ে গেল। আমার যে কেবিনটা নেওয়া হয়েছিল সেটাতে নিয়ে গিয়ে আমাকে যে বেডটা, সেটার মধ্যে বললো আপনি এখানে শুয়ে পড়ুন। তা আমি এসে ওখানে বসলাম। বসার পরে তোমার আমার কাকা এসেছিলেন, আমার বাবা ছিলেন, মা ছিলেন, সবাই ওরা নিচে ছিলেন। তো এক এক করে ওরা, সৈকত তো ছিলই আমার সাথে, আমার শাশুড়ি ছিলেন। তো এক এক করে ওরা ওপরে এলো, এসে আমার সাথে দেখা করে নিচে চলে গেল। তারপরে একজন সিস্টার এলেন, আসার পরে উনি আমার পুরো যে আমি বাইরের ড্রেস, মানে বাড়ির জামা পরে গেছিলাম, কুর্তি পরে গেছিলাম, সেটা চেঞ্জ করিয়ে ওখানকার জামা পরিয়ে দিলেন। পরানোর পরে আমার দুদিকে দুটো বিনুনি করে দেওয়া হলো, একদম পরিষ্কার করে দেওয়া হলো আমাকে। তারপরে আমার আরেকজন এলেন, এসে আমার হাতে চ্যানেল করে দিল। তো এই সব যা ওটির আগে যা করণীয় সব করা হয়ে গেল। করা হয়ে যাওয়ার পর আমাকে বললো যে এখন হাফ অ্যান আওয়ার পরে আপনাকে আমরা ওটি রুমেতে নিয়ে যাব, তো আপনি এখন রিল্যাক্স করুন এখানে। তো ওই যে হাফ অ্যান আওয়ারটা ছিল, ওই হাফ অ্যান আওয়ারের মধ্যে 2 থেকে 3 বার একজন সিস্টার আসছিলেন, এসে ওই হার্টবিট, যেটা বললাম যে একটা পোর্টেবল মেশিন আছে যেটাতে হার্টবিট শোনা যায় বেবির, ওনারা বারবার করে এসে বেবির হার্টবিটটা শুনে যাচ্ছিলেন। আর ওটা যেহেতু লাউড স্পিকারে থাকে, তো আমিও শুনতে পাচ্ছিলাম। এটা 2-3 বার করে হলো। হওয়ার পরে মোটামুটি 10:05 এরকম হবে, একজন এলেন, এসে তখন আমাকে মানে একটা, মানে ওটিতে নিয়ে যাওয়া যে ওদের স্ট্রেচারটা, সেটাতে তুললেন।
তো ওই স্ট্রেচারে করে আমাকে নিচে নিয়ে যাওয়া হয় এবং একটা গেট খুলে আমাকে ভেতরে ঢোকানো হয়। ভেতরটাতে ওখানেই আমাকে ওখানটাতেই রাখা হয় কিছুক্ষণ। তো ওই দরজাটা বেশ কিছুক্ষণ খোলা ছিল। সেখানে আমার বাবা এসেছিলেন। বাইরের দিনে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ভেতরে অনলি সৈকতই ছিল আমার সাথে। ওর সাথে নার্স, সিস্টার্স যিনি অ্যানাস্থেসিস্ট ছিলেন উনি বিভিন্ন কথাবার্তা বলছিলেন। রিপোর্টসগুলো চেক করছিল। আমার ব্লাড রিপোর্ট, ব্লাড গ্রুপ রিপোর্ট, তারপরে আরও নানান মানে প্রচুর তো টেস্ট হয় একটা অপারেশনের আগে, প্রচুর টেস্ট হয়, প্রচুর। তো সব কিছু রিপোর্টস ওরা চেক করছিল। তো ওই ফাঁকে আমি শুয়েই ছিলাম আর আমার বাবা এসেছিলেন, আমার শাশুড়ি এসেছিলেন, দিদি ছিলেন, ওনারা সব এসে একবার একবার করে আমাকে দেখে হাত পাত নেড়ে সব চলে যাচ্ছিল। তারপরে ফাইনালি আমাকে বললো যে এবারে তোমাকে ঢোকানো হচ্ছে। তো আমার তো তখন মানে প্রচণ্ড মানে আমি ভাবছি এবারে কি হবে, মানে সৈকতের সাথে আমি জাস্ট হাতটা এইভাবে রেখেছিলাম, হাতটা হয়ে গেল, ওরা নিয়ে গেল, কোনো টেনশন নয়। সৈকত বারবার অ্যানাস্থেসিয়া ডক্টর যিনি ছিলেন ওনাকে বারবার বলছিল সব কিছু একটু সাবধানে রাখবেন, দেখে রাখবেন। তো আমি তো ওর দিকেই তাকিয়েছিলাম, মানে আমি আমার টেনশনটা প্রকাশ করবো কি, মানে আমি ওর দিকেই তাকিয়েছিলাম, এরকম ছিল। তো দরজাটা খুলে আমাকে ভেতরে নিয়ে চলে গেল। ভেতরটা একদম চিল্ড এসি, মানে প্রচণ্ড ঠান্ডা ভেতরটা, মানে ওটি রুমটা মানে বিভৎস ঠান্ডা। আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে স্ট্রেচারটা একদম যেটা বেড আর কি, যেখানে আমার অপারেশনটা হবে তার পাশে স্ট্রেচারটা রাখলো। রেখে ওরা আমাকে শিফট হতে বললো যে আপনার কি পসিবল একা একা শিফট হয়? আমরা হ্যাঁ, আমার পক্ষে সম্ভব। তো আমি একটা প্রেশার দিয়ে একদম গা লাগোয়া ছিল, তো আমি শিফট হয়ে গেলাম ওখানে। হয়ে যাওয়ার পরে ওরা দুটো হ্যান্ড রেস্টের জায়গা ছিল, ওরা দুটো হাত আমার দুদিকে রাখলো, দুটো হাত রেখে দেওয়া হয়। তো রেখে দেওয়ার পরে ওরা, আমি এমনি শুয়েছিলাম, ওরা আমার উপরে একটা কাভার দিয়ে দিল, একটা চাদর মতো দিয়ে দিল। তারপরে ওরা আমার একটা হাতে ওই প্রেশারটা যেটাতে ওরা প্রেশারটা দেখবে সেটা ওরা একটা ওই প্রেশারের লাগিয়ে দিল। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ কয়েক সেকেন্ড শুয়েছিলাম। তারপরে ওরা ভেতরেই আমার তখনও ডক্টর এসে পৌঁছয়নি। তো ওরা আমার ভেতর থেকেই ডক্টরকে ফোন করছিলেন। তো উনি বললেন যে আমি অন দ্য ওয়ে আছি। এটা আমি জানি কারণ ওরা আমাকে সেটা জানালো যে তোমার ডক্টর অন দ্য ওয়ে আছে, চলে আসবে। তা ঠিক আছে। তার কিছুক্ষণ পরে আমাকে উঠে বসানো হলো। বসানোর পরে আমাকে যেটা মানে হসপিটালে যাওয়ার পরে যে ড্রেসটা আমাকে পরানো হয়েছিল, ওটির যে গ্রিন কালারের ড্রেসটা, সেটাতে জেনারেলি কী হয়, ব্যাক সাইডটা পুরো ফাঁকা থাকে, দুটো মাত্র ফিতে আটকানো থাকে, আর কিচ্ছু থাকে না। তো আমি ওটাই পরেছিলাম। তো ওটা আমাকে ওরা উঠে এইভাবে, যেভাবে আমি ঠিক বসে আছি সেইভাবে বসালো। বসানোর পরে যিনি অ্যানাস্থেসিসের ম্যাডাম ছিলেন উনি বললেন যে এবারে তোমাকে ওই শির দ্বারাতে ইঞ্জেকশনটা আমরা পুশ করবো, মানে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কাজ ওরা বলে বলে করছিল আমাকে। তো আমি তখন প্রচণ্ড টেনশন হচ্ছিলো আমার, মানে কারণ আমি শুনেছিলাম যে ওই ইঞ্জেকশনটাতে নাকি প্রচণ্ড লাগে, মানে এত লাগে, মানে প্রচণ্ড লাগে এরকম আর কি। তো ওনারা আমাকে এরকম একটু বেন্ড হতে বললেন যে ওই 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 যে জায়গাটাতে ওরা আর কি ইঞ্জেকশনটা যে দেবেন, তো বললো যে আমি তোমাকে সবটাই বলে করবো। তো একটা এরকম লোশন টাইপের ওরা ওই জায়গাটাতে রাব করলো, করার পরে বললো যে ইঞ্জেকশনটা দেবো, ইঞ্জেকশনটা দেওয়ার পরে তোমার পাটা একটু সামান্য হয়তো ঝিনঝিন মতো মনে হবে, আর কিছু হবে না, ঠিক আছে। ঠিক আছে। তো আমি তো অপেক্ষা করে আছি। তো একদম বিলিভ মি, আমি না লিটারেলি এরকম মানে এইরকম হয়েছিলাম, মানে আমি জানি আমার প্রচণ্ড লাগবে আর কি, এরকম ব্যাপার। বাট ট্রাস্ট মি, এত ভালো, জাস্ট একটা পিঁপড়ে কামড়ানোর মতো হয়তো একটা ছুঁচ ফুটলো, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু এমন কিচ্ছু আমার পেন হয়নি একদম, মানে প্রচণ্ড পেন একদমই সেটা হয়নি, একদমই না, সত্যি কথা বলতে একদমই হয়নি। তো যারা বলে যে প্রচণ্ড পেন হয়েছে, মেবি তাদের ডেফিনেটলি হয়েছে, কিন্তু আমার সেটা হয়নি। তো সেটা দেওয়া হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে উনি বললেন যে হয়ে গেছে। তো আমি জাস্ট লাইক এরকম ছিলাম, বললাম যে হয়ে গেছে, মানে এইরকম আর কি। তো বলে হ্যাঁ হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। এবার আস্তে আস্তে আমাকে শুয়ে দিল, যেহেতু পেটটা অনেকটা থাকে, একা একা একদম ডিরেক্ট শোয়া ওরম তো যায় না। তো আস্তে আস্তে ওরা আমাকে ধরে শুয়ে দিলেন। তারপরে একদম পাটা হালকা যেন মনে হলো একটা ঝিনঝিন করলো, সেরকম কিছুই না, আর কিছুই আমার ফিল হলো না এরকম। তারপরে ক্যাথিটার ওরা লাগাবে, তো সেটা ওরা বলেই লাগালো যে আমরা ক্যাথিটারটা এবার লাগাচ্ছি। ক্যাথিটারটা লাগিয়ে দিল। তো তলাটা যেহেতু পুরো অবশ, আমি কিছুই ক্যাথিটারের বুঝতে পারিনি, ব্যথা করছে কি হচ্ছে কিছু বুঝতে পারিনি আমি। তারপরে ততক্ষণে এই কাজগুলো হতে হতে আমার ডক্টরও চলে এসেছেন। আমার ডক্টরের সাথে আমার দেখা হয়নি, উনি তখন বাইরে গিয়ে সৈকতদের সাথে কথা বলছিলেন। তারপরে আমি শুয়েছিলাম, একটা না মানে কি বলবো, হাতের মানে এরকম জায়গাটায় যদি এরকম করে এরকম করে একটা টানা হয়, যেরকম একটা ফিলিং হয়, ওরকম হঠাৎ করে আমার পেটের নিচটাতে একটা ফিলিং হলো। তো হয়ে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কিছু বুঝতে পারলে? আমি বললাম যে হ্যাঁ, মনে হলো যেন একটা দাগ টানা হলো। ব্যাস, কোনো ব্যথা নয়, কিছু নয়। ঠিক আছে। ওইটা হতে হতে আমার ডক্টর ঢুকে আমাকে বললেন যে হ্যালো রোমা, কেমন আছো, কোনো টেনশন করো না, জাস্ট রিল্যাক্স বাবু, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। তো উনি এমনিও ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ভালো, মানে আমার ডক্টরকে নিয়ে বলতে থাকলে সেটা আর একটা এপিসোড চলে যাবে। উনি এত ভালো, এত সফট, এত পোলাইট, মানে ভীষণ ভালো। মানে আমার কোনো বন্ধুবান্ধব, আমার কোনো নিয়ার কাজিন কেউ যদি গাইনোকোলজিস্ট দেখাতে চায় ফর এনি রিজন, বিশেষ করে প্রেগনেন্সির জন্য, আমি তো অবভিয়াসলি ওই ডক্টরকেই সাজেস্ট করবো। ডাক্তারের নাম হচ্ছে ডক্টর অঙ্কিতা মণ্ডল। এত ভালো, মানে কিছু বলার নেই, এত উনি পিস, মানে এত উনি শান্ত, এত সাপোর্টিভ, খুব ভালো। তো উনি একদম রেডি হয়ে মাস্ক টাক্স পরে চলে এলেন, উনি আমার দিকে তাকালেন, উনি হাসলেন।
দিয়েছিলেন। আর তারপরে এর মাঝখানে একটা কথা বলে রাখি, ডক্টর ঢোকার আগে ওরা একটা গ্রিন কাপড় দিয়ে আমার চোখের সামনে আর দুপাশে একটা লেয়ার করেছিল আর কি, দিয়েছিল। তো সেটা আমার একটু অবজেকশন ছিল, আমি বলেছিলাম যে লেয়ার করবেন না প্লিজ, আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি যখন আমার বেবিকে বের করা হবে। তো আমি এটা বুঝলাম যে অনেকেই হয়তো সেটা নিতে পারে না, তো ওনারা বললেন যে না, এটা আমাদের রুলসের মধ্যে পড়ে যে তোমার চোখের সামনেটা কভার করে দেওয়া হবে। কারণ ঠিক আছে। তো তারপরে ডক্টরের পার্টটা এলো, ডক্টর এলেন, আসার পর আমার সাথে কথা টথা বললেন, সব কিছু হয়ে গেল। এইবারে অ্যাকচুয়ালি প্রসিডিওরটা শুরু হচ্ছে, ডক্টর বললেন এবারে আমরা স্টার্ট করছি। আর ঠিক আছে। তো আমি শুয়েছিলাম, আর আমার ঠিক মাথার এরকম ওপর যে যিনি অ্যানাস্থেশিয়া করেছিলেন ওই ম্যাডাম দাঁড়িয়েছিলেন, উনি আমাকে একটা কথাই বলেছিলেন, আমি তোমার মাথার ওপরে আছি, এরকম মাথায় হাত দিয়ে। এত ভালো না টিমটা, মানে সত্যি বলছি, মানে প্রেগনেন্সির জার্নিতে এবং বাচ্চা হওয়াতে এরকম একটা কেয়ারিং টিম যদি কোনো নিউলি মাদার পায়, মানে তার একটা ভেতর থেকে একটা মানে শক্তি আসে আর কি। তো উনি মাথার কাছে দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে আমি কন্টিনিউ তোমার মাথার কাছে আছি, তোমার এনি প্রবলেমে তুমি শুধু একটা সিগন্যাল দেবে আমাকে, আই এম দেয়ার ফর ইউ, এটা আমাকে উনি বলে দিয়েছিলেন। আমি বললাম ওকে ফাইন। তারপরে শুরু হয়, আমি বুঝতে পারি যে আমার পেটের যে পোর্শনটা সেখানে কিছু একটা হচ্ছে, বাট কী হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। অবভিয়াসলি অবশ হয়ে গেছিলো সেই জিনিসটা। আমি ড্যাব ড্যাব ওপর দিকে খালি তাকিয়েছিলাম। মাঝখানে একবার দুবার আমাকে শুধু বললো যে যিনি ম্যাডাম ছিলেন আমার মাথার কাছে, উনি এরকম নক করে বললেন যে রোমা রিল্যাক্স, প্রেশারটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে। মানে প্রেশারটা যে বাড়ছে সেটা আমি বুঝতে পারছিলাম, কারণ একটু ভেতরে ভেতরে একটা টেনশন হচ্ছিল আমার, কী হচ্ছে এরকম একটা হচ্ছিল। তো উনি নক করছিলেন, রোমা আর ইউ অল রাইট, প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি জাস্ট এরকম করছি ওকে। তো তারপরে যে স্টার্ট বললেন, যখন অঙ্কিতা ম্যাডাম যখন স্টার্ট বললেন, তার কিছুক্ষণের মধ্যে আমার পেটের মধ্যে, মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে পেটটাকে মনে হচ্ছিল যেন কেউ ধরে এরকম একটু মানে কী বলবো, একটু নাড়াচ্ছে, একটু কিছু করছে, মানে এরকম একটা আমার ফিলিং হচ্ছিল। তো হঠাৎ করে একটা মানে ঝড় আসে না, ওরকম একটা যেন খুব কয়েক সেকেন্ডের জন্য এরকম একটা নাড়া হলো, আর ধপাস করে মনে হলো একটা যেন, মানে যেরকম সমুদ্রের যেরকম ঢেউ আসে না, মানে জলটা যেন ঝপাস করে বেরোলো এরকম। মানে আমি জানি না আমি কতটা এক্সপ্লেন করতে পারছি, বাট ট্রুলি আমি এটা এক্সপ্লেন করছি যেটা আমি ফিল করেছি। তো কিছুক্ষণের জন্য, মানে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড জাস্ট পেটটা খুব জোরে নড়লো, আর একটা বেলুন ভরা জল, বেলুনটাকে তুমি ফট করে ফাটিয়ে দাও, যেরকম জলটা হুশ করে বেরোবে সেরকম একটা মনে হলো যেন জল বেরোলো, হুশ করে বেরোলো এরকম। মানে ওই টাইমটুকুতে না, মানে আমার মানে কী হচ্ছে কিছু, কোনো পেন নয়, কোনো টেনশন নয়, কিছু না, বাট এক্সাইটমেন্ট, কী হচ্ছে এরকম। ওই জলটা বেরোনোর কয়েক সেকেন্ডের মধ্যে একটা বাচ্চার কান্না ওয়াঁ করে কেঁদে উঠলো, একদম মানে ওয়াঁ ওয়াঁ করে কাঁদছে একটা বাচ্চা। আমি তখন চোখটা জাস্ট বন্ধ করে, আর আমাকে অঙ্কিতা ম্যাম বললেন যে কংগ্রাচুলেশন রোমা। তখন আমি ভাবছি কী হলো, মানে কংগ্রাচুলেশন বলে আর কিছু বলছে না ম্যাম, আমি চুপ করে আছি। তারপরে আবার কিছু সেকেন্ডের পরে বললো যে কংগ্রাচুলেশন রোমা, তোমার মেয়ে হয়েছে। অ্যান্ড আই ওয়াজ লাইক ব্ল্যাঙ্ক, মানে কন্টিনিউয়াসলি আমার চোখের পাশ দিয়ে জল পড়ছিল। তারপরে ওনারা ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে একটা ন্যাকড়াতে মুড়িয়ে আনলেন, এসে আমার ঠিক এরকম গালের কাছে প্রথমে আমাকে দেখালো। আমি না অবাক প্রাণে ওর দিকে তাকিয়ে আছি, মানে এটা আমার মেয়ে, মানে তো ওরা গালের কাছে, আমার গালের কাছে ওর গালটা দিল, দিয়ে ওরা ফটো তুললো। এটা ওরা বলেছিল যে আমরা এরকম একটা ম্যাজিক মোমেন্ট তুলি, তো করেছিল। তখনও আমার চোখে জল। আমি জাস্ট ম্যামকে এটাই জিজ্ঞাসা করলাম যে ও ঠিক আছে তো? তখন ম্যাম বলে অ্যাবসলিউটলি পারফেক্ট। তো ওনাদের নিয়ম মতো ওরা ফর 2 আওয়ার্সের জন্য বেবিকে এনআইসিউতে রাখে, জাস্ট ফর কী বলবো, মানে একটা অবজারভেশনের জন্য। হলো ওকে 2 ঘন্টার জন্য এনআইসিউতে রাখা হবে, বাট তোমার বেবি অ্যাবসলিউটলি ওকে। তো সেটা শুনে বিশ্বাস করো, ছেলে হবে না মেয়ে হবে কোনো কিছু আমি আগে থেকে ভাবিনি। মানে আমি সবসময় চেয়েছিলাম যে আমার কাছে আমার সন্তান, মানে মায়ের কাছে সন্তান কী সেটা আমরা সবাই জানি, তো আমার কাছে আমার যে সন্তান আছে সে সুস্থ সবলভাবে আসুক এবং আমি তাকে আমার বুকের মধ্যে করে রাখবো, এটাই চেয়েছিলাম। তো যখন আমার কাছে আমার প্রিন্সেসকে আমি দেখলাম, মানে প্রথমে বিলিভই হচ্ছিল না, একদম ফুটফুট করছে, সাদা ফর্সা একদম। তো হলো, হয়ে ওকে নিয়ে চলে গেল। তারপরে ওনারা ওনাদের যা অ্যাক্টিভিটিগুলো করার করলেন টললেন, তারপরে জাস্ট কিছু 10 মিনিটসের মধ্যেই সব কিছু ঘটনা ঘটে গেল। তারপরে ম্যাম বেরিয়ে গেলেন, হয়ে গেল। ওখানে যিনি ছিলেন উনি আমাকে হাসতে হাসতে বললেন যে মার থেকেও তো মেয়ে আরও সুন্দরী হবে এরকম। তো যাই হোক, তারপরে আমার একটু ঝিমঝিম ভাবটা ছিল আর কি, ঝিমুনি, মানে একটু আস্তে আস্তে ড্রাউজিনেসটা আসছিল। তারপরে বেশ কিছুক্ষণ পরে আমাকে পাশের স্ট্রেচারে শিফট করে দিল ওরা, এবার আমাকে বের করবে। তো তারপরে আমাকে ওরা বের করলো, বের করার পরেই আমি সৈকতকে খুঁজছিলাম, মানে একটা চোখে ঝিমুনি ভাব, সৈকত একদম মাথার কাছেই আমার দাঁড়িয়েছিল, হাতটা ধরে, ঠিক আছিস তো এরকম। আর আমি তখন একটাই কথাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি খুশি তো? তখন ও মানে ওর ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছিল না তখন, কারণ
কোথাও না কোথাও বাবার কাছে মেয়ের একটা আলাদাই ইমোশন থাকে। তো ও বলল যে, "এটা জিজ্ঞাসা করার মতো?" বলে আমার হাতটা এরকম শক্ত করে ধরেছিল ও। তারপরে আমাকে বলল, "তুই ঠিক আছিস তো?" আমি বললাম, "হ্যাঁ।" তো তারপরে আস্তে, আস্তে আমাকে ওপরে আমার যেখানে কেবিন ছিল ওখানে নিয়ে যাওয়া হলো। গিয়ে আমাকে বেডে শিফট করা হলো। তারপরে তখন আমার জ্ঞান ছিল অবভিয়াসলি। তো তখন আস্তে, আস্তে কিছুক্ষণ পরে আমার মা, দিদি, আমার শাশুড়ি, তারপরে আমার দিদির শাশুড়ি, আমার বাবা, আমার জামাইবাবু, আমার কাকা সব এক, এক করে ওপরে আসে আমার সাথে দেখা করে। তারপরেতে বেবি তো নিচেই ছিল। তারপরে ওরা বলল যে, "এবারে পেশেন্টকে ইনজেকশন দেওয়া হবে। উনি একটুখানি ঘুমোবেন।" তো এইটা ওরা ইনজেকশন পুশ করেছিল। আমি আস্তে, আস্তে ঘুমিয়ে পড়েছিলাম। আরেকটা বলেছিল অঙ্কিতা ম্যাম যে, যখনই তোমার জ্ঞান সেন্সটা আসবে, মেন হচ্ছে সেন্সটা আসার পরে পেটের যে জায়গাটা কাটা হলো, আমার সি সেকশনে হয়েছিল, পেটের যে জায়গাটা কাটা হলো, সেটা হয়তো পেইন হতে পারে সামান্য। তো ওরা বলেছিল বলবে। তো সেই মুহূর্তে ওরা ইনজেকশন পুশ করবে। আজকের দিনটার জন্য তোমার পেইনটা আস্তে, আস্তে রিলিফ হয়ে যাবে। তো সেটাই ওরা করেছিল। সেরকম আমি একদমই পেইন ফিল করিনি। সেই দিন রাত্রির বেলা সন্ধ্যেবেলাতেই আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিয়েছিল। ও একদম আমারই বেডে, আমারই এরকম কোলের ভাঁজে ওকে আমি এরকম শুয়ে রেখেছিলাম। আর ওদিকে আমি তাকিয়েছিলাম ড্যাব ড্যাব করে যে এই ফুটফুটে পুটকিটা এটা আমার মেয়ে। এবং বিলিভ করতে পারছিলাম না যাকে ৯ মাস যে পেটে ছিল সে আজকে আমার সামনে। তো তারপরে তো আরেকটা জার্নি শুরু হয়ে যায়। তো আমি আমার পুরো ইন ডিটেলসে ভিডিওটা একটু বড়ই হয়েছে। তোমরা প্রত্যেকে শুনো। আশা করি এই ভিডিওটা তোমাদের যারা উড বি মাদার যারা এই পেজ দিয়ে যাবে তাদের অবভিয়াসলি অনেকটা হেল্প করবে। টেনশন, ভয়, কী হবে, কী হবে এগুলো হয়, কিন্তু এগুলোকে একটু সাইড করে দেবে। ডক্টরের ওপর ভরসা রাখবে। কারণ তুমি যে ডাক্তার দেখাচ্ছ সেই ডক্টরের প্রথমে ডেফিনেটলি সার্চ করেই তোমরা দেখাচ্ছ সেই ডক্টর কীরকম, তার রিভিউ কীরকম, উনি কীরকমভাবে ট্রিটমেন্ট, ওনার প্রসিডিওর কীরকম। তো সেগুলো দেখেই অবভিয়াসলি তোমরা ওনার কাছে এই ফুল জার্নিটাতে তোমরা যাবে। কিন্তু টেনশন করবে না। যদি তোমরা টেনশন করতে থাকো, প্রেশার হাই হতে থাকে, সেটা কিন্তু খুব মারাত্মক। এবং ট্রাস্ট দ্য প্রসিডিওর, ট্রাস্ট ইউর ডক্টর। একদম ফুটফুটে পুচকে তোমার হাতে এসে পৌঁছবে এবং সেই টাইমটাকে, সেই মোমেন্টটাকে একদম ম্যাজিক মোমেন্ট হিসাবে নিজের মনের মধ্যে রেখে দিও। আমি আমার এক্সপিরিয়েন্স, একদম ট্রু এক্সপিরিয়েন্স, কোনো হাইডিং এক্সপিরিয়েন্স নয়, কোনো মেকি এক্সপিরিয়েন্স নয়, পুরো ট্রু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানিও। ভালো থেকো। টাটা।